আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব ফেয়ার পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নিয়ে এসেছি 2020 সালের ডিসেম্বরের 31 তারিখে অনুষ্ঠিত হয়ে যাওয়া পিজিসিবি অর্থাৎ পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল নিয়োগ পরীক্ষার ডিপার্টমেন্টের যে অংশ আছে সেই প্রশ্নগুলো সবগুলো প্রশ্নেরই সমাধান। আর এর সাথে আপনাদের বোনাস হিসাবে দিচ্ছি আমরা মান বন্টন, অর্থাৎ কি ক্যাটাগরিতে কোশ্চেন ছিল বা কি প্যাটার্নে বুয়েট কোশ্চেন করেছিল সেই সম্পর্কেও জানতে পারবেন। প্লাস ডিপার্টমেন্টস যে কোশ্চেনগুলো হয়েছিল সেই কোশ্চেনগুলোর সবগুলো কোশ্চেনের ফুল সলিউশন এবং সহজ সমাধান দেখতে পারবেন। তাহলে চলুন আমরা সমাধানগুলো দেখে নিই। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিজিসিবি এর উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল নিয়োগ পরীক্ষা 2020-এর প্রশ্নপত্রের ডিপার্টমেন্ট অংশের সলিউশনগুলো আজকে আমরা দেখব এবং সাথে দেখব মার্ক ডিস্ট্রিবিউশন বা মান বন্টন। এই পরীক্ষার তারিখ ছিল 31/12/2020, কেন্দ্র ছিল বুয়েট এবং শিফট সেকেন্ড শিফটের কোশ্চেন আজকে আমরা দেখব। কারণ আমরা জানি যে করোনাকালীন সময়ের জন্য বুয়েট দুইটি অংশে বিভক্ত করে কিন্তু এই পরীক্ষাটি নিয়েছিল, ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট। আজকে আমরা সেকেন্ড শিফটের কোশ্চেন সলিউশনগুলো দেখব ডিপার্টমেন্ট অংশের, নেক্সটে আমরা ফার্স্ট শিফটেরগুলো দেখব। এই পরীক্ষার সময় ছিল 1 ঘন্টা, পূর্ণমান 100। প্রথমে আমরা মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু জেনে নেই। মার্ক ডিস্ট্রিবিউশন মান বন্টনে নন ডিপার্টমেন্ট থেকে ছিল 50 মার্কের এমসিকিউ আকারের কোশ্চেন, বাংলা থেকে ছিল 5টি এমসিকিউ 1 মার্ক করে 5 মার্ক, ইংলিশ থেকে ছিল 5টি এমসিকিউ 1 মার্ক করে 5 মার্ক, ম্যাথ বা অ্যানালাইটিক্যাল থেকে ছিল 10টি এমসিকিউ আকারে একটু ব্রড টাইপ 2 মার্ক করে 20 মার্ক, এবং জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে ছিল 20টি কোশ্চেন এমসিকিউ 1 মার্ক করে 20 মার্ক। আর পাওয়ার সেক্টর থেকে ছিল 10টি এমসিকিউ 1 মার্ক করে 10 মার্ক। আর ডিপার্টমেন্ট অংশ থেকে ছিল 40 মার্কের কোশ্চেন, 8টি কোশ্চেন ছিল এখানে 5 মার্ক করে, টোটাল 40 মার্ক। এখন চলুন আমরা সমাধানগুলো দেখে নিই। ডিপার্টমেন্ট অংশের সলিউশন 40 মার্কের, এটা ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, অর্থাৎ এই সার্কিটটি যে দেয়া আছে এই সার্কিটের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আমাদের বের করতে হবে। তো এর জন্য এই সার্কিটের প্রথমে আমরা থেভেনিন রেজিস্ট্যান্স অর্থাৎ টোটাল যে আরটি এটা আমরা নির্ণয় করব। আপনারা হয়তো বা অনেকে অবগত আছেন থেভেনিন থিওরামের, প্রত্যেকটা থিওরামেরই কিছু কন্ডিশন থাকে। যেমন এখানে থেভেনিন থিওরামেরই কিছু কন্ডিশন আছে, যেমন ভোল্টেজ সোর্স থাকলে শর্ট হয়, কারেন্ট সোর্স থাকলে সেটা ওপেন হয়। তো সেই রকম এখানে যেহেতু ভোল্টেজ সোর্স আছে দুইটি, এই সার্কিটকে আমরা যখন থেভেনিন রেজিস্ট্যান্স বের করব তখন এটি শর্ট পথ কল্পনা করতে হবে। যেমন হেয়ার দ্য ফর দ্য আরটিএইচ ভোল্টেজ সোর্স শর্ট, মানে ভোল্টেজ সোর্স শর্ট, অর্থাৎ সার্কিটটাকে আমরা এইভাবে কিন্তু পাই যে 3 ওহম, প্যারালাল আছে 6 ওহম, তার সাথে সিরিজে আছে 3 ওহম। তার মানে আমরা দেখেন আরটিএইচ অর্থাৎ টোটাল বা আর এ বি টোটাল রেজিস্ট্যান্স আমরা পাচ্ছি 3-র সাথে 6 প্যারালাল প্লাসের হলো 3 সিরিজ, অর্থাৎ 5 ওহম। 5 ওহম আমরা আরটিএইচ পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে ভিটিএইচ বের করতে গেলে দেখেন আমাদের যা করতে হচ্ছে যে এই সার্কিটটাকে আমরা দুইটি লুপে, প্রথমে আমরা এই লুপে কেবিএল থিওরাম যা আছে সেটা পরিচালনা করব, অন্যভাবে করা যায়। তো আমরা যেহেতু দুইটি সোর্স আছে সহজে এটি করার জন্য, যেহেতু সময় কম, আমরা কেবিএল থিওরামটা থ্রু করব। এই মানে আমরা যে পজিটিভ কারেন্ট ঢোকার যে রাস্তা সেটি আমরা নেই, মানে কারেন্ট যে বের হওয়ার রাস্তা সেটি আমরা কাউন্ট করি এখানে। যেমন এখানে পজিটিভ 20 ভোল্ট, এই 20 ভোল্ট থেকে যদি আমরা নেই, দেখেন যে ফর এ অ্যান্ড বি টার্মিনাল ভোল্টেজ অ্যাপ্লাইং কেবিএল ইন লুপ, অর্থাৎ এই মানে এই এ বি টার্মিনালের ভোল্টেজের জন্য আমরা প্রথমে এই লুপে এই কেবিএল থিওরামটি থ্রু করতেছি। দেখেন প্লাসের 20 ভোল্ট, তারপরে আছে 3i, মাইনাসের 3i, মাইনাসের 6i, মাইনাসের 10 ভোল্ট, অর্থাৎ এইখানে এই লুপটিতে তার মানে আমরা কারেন্ট কিন্তু 10/3 অ্যাম্পিয়ার পেয়ে যাচ্ছি। তার মানে দেখেন যে এখন কিন্তু আমরা এই লুপের মধ্যে আরেকটি যে লুপ আছে এই 6 ওহম, 10 ভোল্ট এবং 3 ওহম, এই লুপটাতে কিন্তু আমরা এই টার্মিনাল ভোল্টেজের জন্য আমরা সরাসরি কেবিএল থিওরাম কিন্তু থ্রু করতে পারি, যেহেতু কারেন্ট পেয়ে গেছি এই 6 ওহম, অর্থাৎ এই রাস্তা। দেখেন তার মানে এইখানে যদি আমরা পজিটিভ প্রান্ত নেই, এই দিক দিয়ে যদি কারেন্টে আমরা ঘুরিয়ে নিয়ে আসি, বা এই দিক দিয়ে ঘুরিয়ে নিতে পারেন, আমরা বাম পাশ দিয়ে ঘুরিয়ে নিলাম যে পজিটিভ এ বি ভি এ বি
এখানে কিন্তু এটি কিন্তু ওপেন পথ, তার মানে 3 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, এটি হলো 0। আর 6 অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে কিন্তু 10/3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। তার সাথে আছে পজিটিভ, এই যে 10, এটা কিন্তু নিচেরটি পজিটিভ, একটু খেয়াল করেন, উপরের মাইনাস, নিচে পজিটিভ প্লাস, আর পজিটিভ 10 ভোল্ট ওহম। তার মানে আমরা VAB পেয়ে যাচ্ছি 10 ভোল্ট। তার মানে ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা সহজেই নির্ণয় করতে পারি। আমরা জানি থেভেনিনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সার্কিট টোটাল মানে থেভেনিন ভোল্টেজের সাথে সিরিজে থেভেনিন রেজিস্ট্যান্স থাকে। মানে দেখেন যে এটি এই থেভেনিন ভোল্টেজ হলো 10 ভোল্ট আর থেভেনিন রেজিস্ট্যান্স 5 ওহম, এর সাথে সিরিজে, অর্থাৎ আমরা এই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটি পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে 2 নাম্বার কোশ্চেনটি দেখুন যে ফাইন্ড দ্য RMS ভ্যালু অফ দ্য সাইকেল। এটি একটি সাইকেল আছে, এই সাইকেলের RMS ভ্যালু বের করতে হবে। ফাইন্ড আউট দ্য RMS ভ্যালু, অর্থাৎ দেখেন যে এইখান থেকে যদি আমরা RMS ভ্যালু বের করতে যাই, ক্যালকুলেশনটা আপনারা একটু খেয়াল করে নেন বা স্ক্রিনশট মেরে নিতে পারেন। দেখেন যে এখানে RMS ভ্যালু স্কোয়ার 1/10, এটাকে ইন্টিগ্রেশন করা হয়েছে, প্রত্যেকটা ভ্যালুকে ইন্টিগ্রেশন করার পর আমরা যে ভ্যালুটি পাই সেটা হলো RMS ভ্যালু, মানে 4.898 ভোল্ট, এটি হবে অ্যান্সার। আচ্ছা, তারপরে আমরা 3 নাম্বার কোশ্চেনে চলে যাই। এটিও দেখেন একটি কমন কালেক্টর BJT বাইপোলার জাংশন ট্রানজিস্টর উইথ ইনপুট অ্যান্ড আউটপুট কার্ভ, অর্থাৎ ইনপুট এবং আউটপুট কার্ভের মাধ্যমে এটি দেখাতে হবে যে এটি একটি ইনপুট কার্ভ, একটি NPN এর। তো কার্ভ অফ NPN, এটি দেখেন যে এটি একটি আউটপুট কার্ভ কীরকম হয়ে থাকে। এখানে আপনারা এটি দেখে এটি ড্রয়িংটি করে নিতে পারেন, স্ক্রিনশট মেরে এটা পরবর্তীতে আপনারা দেখে নিতে পারেন। তারপরে 4 নাম্বার কোশ্চেনটি আমরা দেখব যে একটি নন কারেন্ট FSKD কোডারের ব্লক ডায়াগ্রাম আঁকুন। এই ব্লক ডায়াগ্রামটা আপনারা দেখে নিতে পারেন বা নেটে সার্চ করলে হয়তো বা পাবেন, বা এখান থেকে স্ক্রিনশট মেরে এটা খাতায় লিপিবদ্ধ করে রাখতে পারেন। নেক্সটে হয়তো বা অন্যান্য পরীক্ষায় আসলে সহজে এটি অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা 5 নম্বর কোশ্চেনে চলে যাই। সেটা হলো একটি 10 KVA 2000/400 ভোল্ট সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্টের যে রেজাল্টগুলো 60 ভোল্ট 4 অ্যাম্পিয়ার এবং 100 ওয়াট, এটি যদি 0.8 হবে, একটু এটা কারেকশন করে নিন, 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং রেটেড কারেন্টে 400 ভোল্ট সরবরাহ করে, তবে সাপ্লাই ভোল্টেজ বা হাই সাইডের ভোল্টেজ কত হবে। এখন শর্ট সার্কিট আমরা জানি যে শর্ট সার্কিট টেস্ট সব সময় কিন্তু আপনার হাই সাইডে করা হয়, কারণ হাই সাইডে কারেন্ট কম থাকে, এই জন্য শর্ট সার্কিট টেস্টে সবসময় কিন্তু হাই সাইডে করা হয়। তো সেই ক্ষেত্রে দেখেন এই হাই সাইডের ভোল্টেজ কত সেটা আমাদের ডিপেন্ড করতে হবে। আমরা রেশিও পাচ্ছি 2000/400 অর্থাৎ 5, পাওয়ার ফ্যাক্টর পাচ্ছি 0.8, থিটা পাচ্ছি 36.86 ডিগ্রি, এবং সাইন থিটা যেটা আমরা পাবো, সাইন থিটার মান আমরা তাহলে পাচ্ছি 0.6 সাইন থিটার মান, অর্থাৎ প্রাইমারি সাইডের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RE প্রাইমারি সাইডের আমরা পাচ্ছি। এই যে শর্ট সার্কিটের যে পাওয়ার দেওয়া আছে তাকে আমরা শর্ট সার্কিট কারেন্টের হোল স্কোয়ার, আমরা পাওয়ার সমান জানি I²/R, সেটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু সব সময় দেখেন আমরা এটা কি পেয়ে যাচ্ছি যে 100/4 অ্যাম্পিয়ার, তখন 6.25 ওহম। তাহলে এই জেডের ক্ষেত্রে মানে ইম্পিডেন্স, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স হলো আপনার প্রাইমারি সাইডের, এটা ভোল্টেজকে যদি আমরা শর্ট সার্কিট কারেন্ট দ্বারা ভাগ করি, মানে শর্ট সার্কিট ভোল্টেজকে, তাহলে আমরা এই জেডের ভ্যালু পেয়ে যাচ্ছি 15 ওহম। এবং তার মানে আমরা যদি আর এবং জেড পাই, সেই ক্ষেত্রে আমরা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সও কিন্তু পেয়ে যাচ্ছি। এটা মানে প্রাইমারি সাইডের ইকুইভ্যালেন্ট ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স Z² মাইনাসের R² রুট ওভার দিলে এটা আমরা ক্যালকুলেশন করে 13 প্লাসের 6.4 ওহম পাচ্ছি। তার মানে এখন আমরা প্রাইমারি সাইডের কারেন্টও কিন্তু পেয়ে যাচ্ছি। দেখেন কীভাবে প্রাইমারি সাইডের মানে এই
ট্রান্সফরমারটির ক্ষমতা দেয়া আছে 10 কেভিএ, তার মানে আমরা যদি ভিএ নেই 1000 দ্বারা গুণ করতে হবে, ভাগ যদি আমরা ভোল্টেজ দ্বারা করি, তার মানে ভোল্টেজ ভিএ ভাই হলো ভোল্টেজ কাটা যায়, তাকে আমরা অ্যাম্পিয়ার পাই, তার মানে 5 অ্যাম্পিয়ার আমরা কিন্তু প্রাইমারি সাইডের কারেন্ট পেয়ে যাচ্ছি। তার মানে প্রাইমারি সাইডের ভোল্টেজ ড্রপ যদি আমরা জানি, এটা সহজ একটি শর্ট সূত্র, আইপি ইন্টু হলো আর ইকুইভ্যালেন্ট প্রাইমারি সাইডের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কস থিটা প্লাসের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স মানে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সাইন থিটা। এটা আমরা ক্যালকুলেশন করে ভ্যালু বসালে আমরা প্রাইমারি সাইডের যে ভোল্টেজ ড্রপটি হচ্ছে সেই ভোল্টেজ ড্রপ পাচ্ছি 65.92 ভোল্ট। তার মানে সাপ্লাই ভোল্টেজ আমরা পাবো এই যে ভোল্টেজ, এটা যেই ভোল্টেজ কাজ করতেছে প্লাস তার সাথে যদি আমরা এই ভোল্টেজ ড্রপটি বাদ দিই, তার মানে সাপ্লাই দেওয়া হচ্ছে 2065.92 ভোল্ট। এটি অ্যান্সার, মানে এত ভোল্ট সাপ্লাই দেওয়া হচ্ছে, কিন্তু ট্রান্সফরমারে এসে আমরা ভোল্টেজ ড্রপের পর পাচ্ছি কত 2000 ভোল্ট এই ট্রান্সফরমারে, মানে প্রাইমারি সাইডে। আচ্ছা, তারপরে 6 নাম্বার, একটি ইন্ডাকশন মোটরে স্লিপ 5% ফোর পুল ফ্রিকোয়েন্সি 50 হার্টজ 10 AHP হলে সিনক্রোনাস স্পিড, রোটর স্পিড এবং রোটর ফ্রিকোয়েন্সি কত হবে? খুবই সিম্পল অঙ্ক। এটা সিনক্রোনাস স্পিড আমরা সমান জানি যে NS সমান 120 F/P। এখানে যদি আমরা এই ভ্যালুগুলো জাস্ট বসাই তাহলে 1500 RPM পাচ্ছি সিনক্রোনাস স্পিডের অ্যান্সার। রোটর স্পিডের ক্ষেত্রে NR ইন্টু ইকুয়াল টু NS ইন্টু 1 - স্লিপ। স্লিপ যেহেতু পার্সেন্টেন্সে দেওয়া আছে সেটাকে আমাদের 100 দ্বারা ভাগ করে নিতে হবে, কারণ এই পার্সেন্টেন্সে দেওয়া থাকলে 100 দ্বারা ভাগ করে নিতে হবে। এটা কিন্তু সবসময় মেমোরিতে রাখতে হবে, কারণ এর জন্য অনেকে ম্যাথটি ভুল করে ফেলে। তো এটা 1500 ইন্টু 1 - 0.5, এটা আমরা করলে 1425 RPM অ্যান্সার পাচ্ছি। আর রোটর ফ্রিকোয়েন্সি সমান আমরা জানি স্লিপ ইন্টু হলো যে ফ্রিকোয়েন্সি থাকে রেটেড ফ্রিকোয়েন্সি, অর্থাৎ 0.05 ইন্টু 50, তার মানে 2.5 হার্টজ, এটা হলো রোটর ফ্রিকোয়েন্সি। 7 নম্বর প্রশ্নটি আমরা দেখব যে একটি 20 MVA 13.2 kV সিনক্রোনাস জেনারেটরের পজিটিভ, নেগেটিভ এবং শূন্য অবস্থায় রিঅ্যাকট্যান্সগুলো হলো 0.3 পার ইউনিট পি, অর্থাৎ PU, 0.2 PU এবং 0.1 PU। জেনারেটরটি গ্রাউন্ডের সাথে যুক্ত এবং কোনো লোড নেই। যদি জেনারেটরের একটি ফেজ টু গ্রাউন্ড ফল্ট হয় তবে ফল্ট কারেন্ট কত? জেনারেটরের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স 0। এখানে ইম্পিডেন্স বা আমরা এই যে পজিটিভ রিঅ্যাকট্যান্সগুলো আছে সেটা Z1 1.3 PU, Z2 0.2 PU এবং Z0 হলো 0.1 PU। তো হোয়েন মানে লাইন টু গ্রাউন্ড ফল্ট হবে তার ভিপি হবে আমাদের, যেহেতু এখানে লাইন ভোল্টেজ দেওয়া আছে এত কেভি, তার মানে ভিপি আমরা এটা √3 দ্বারা ভাগ করলে আমরা সরাসরি ভোল্টে লিখেছি যে 7621 ভোল্ট। এখন আমরা I1 I2 বা I0 ইকুয়াল টু, যেহেতু স্টার কানেক্টে সবসময় আপনার কারেন্টগুলো সমানই থাকে, তার মানে আমরা এই কারেন্টগুলো যদি আমরা বের করতে যাই, তার মানে এইখানে ফেজ ভোল্টেজকে আমরা এই তিনটি যে রেজিস্ট্যান্স বা রিঅ্যাকট্যান্স আছে এগুলো যদি আমরা ভাগ করি, তার মানে আমরা জিও পাচ্ছি মাইনাসের জিও 12,702 অ্যাম্পিয়ার। তার মানে ফল্ট কারেন্ট হবে IR ইন্টু এই যে এটা শূন্য অবস্থায় যে রিঅ্যাকট্যান্স কারেন্ট, সে 3 ইন্টু মানে তিনটি একই, যেহেতু একে 3 দ্বারা যদি আমরা গুণ করি টোটাল যে ফল্ট কারেন্ট সেটা আমরা পাচ্ছি -0.38106 অ্যাম্পিয়ার, এটি অ্যান্সার। তো তারপরে আমরা সর্বশেষ এবং 8 নম্বর কোশ্চেনটির সমাধান দেখি যে একটি সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইনের প্রতি ফেজের ইম্পিডেন্স 0.3 প্লাসের J4 ওহম, উৎস প্রান্তের লাইন টু লাইন ভোল্টেজ 3.3 kV এবং গ্রাহক প্রান্তের প্রতি ফেজের লোড 300 কিলোওয়াট। লোড পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং হলে গ্রাহক প্রান্তের ভোল্টেজ এবং লাইন কারেন্ট কত হবে? তো এটা সমাধানের ক্ষেত্রে আমরা এখানে একটি ড্রয়িং এঁকে নিয়েছি যে এখানে যে গ্রাহক প্রান্তের যে লোডটি এখানে কিন্তু দেয়া আছে যে এই লোড ভোল্টেজ হলো 3.3 kV অর্থাৎ 3300 ভোল্ট, পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং, আর পাওয়ার আছে 300 কিলোওয়াট। আচ্ছা, এখন এইখানে মাঝখানে যে ইম্পিডেন্স আছে Z সমান R প্লাসের যে XL আমরা জানি, আমাদের বের করতে হবে সোর্সের যে কারেন্ট এবং সোর্সের যে ভোল্টেজ। পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু cos θ 0.8, তার মানে আমরা থিটা পেয়ে যাচ্ছি 36.86 ডিগ্রি ল্যাগিং। এখন দেখেন যে একটি ফর্মুলা খেয়াল রাখতে হবে যে আমরা যদি এই
পাওয়ার মানে পাওয়ার বাই ভোল্টেজ আমরা সহজেই পাই। পাওয়ার দেওয়া আছে 300 কিলোওয়াট, তার মানে আমরা এটিকে কেভিএতে যদি নেই, আর কিলো ভোল্টও দেওয়া আছে, তার মানে কেবি এবং ভোল্টেজ মানে কিলো ভোল্ট কাটাকে অ্যাম্পিয়ার আমরা পাচ্ছি। তার মানে এই কিলো ওয়াটকে আমরা 0.5 মানে 8 দ্বারা ভাগ করেছি এই কেভিএতে নিয়ে আসার জন্য। যেহেতু IR/RS একই সিরিজ সার্কিট এটি, তার মানে IS সোর্স কারেন্ট ইকুয়াল টু এই লোডের যে অর্থাৎ এই রেজিস্ট্যান্সের যে কারেন্ট এটি একই IR। তার মানে এটাকে দেখেন এই 300কে ভাগ করেছি প্রথমে 0.8 দ্বারা কেভিএতে নিয়ে আসার জন্য, মানে কিলোওয়াটকে পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ করলে অ্যাপারেন্ট পাওয়ার অর্থাৎ কেভি আমরা পাই, আর ভাগ আছে VA। তার মানে আমরা কারেন্ট পাচ্ছি 113.62 অ্যাম্পিয়ার। এখন তার মানে সোর্স কারেন্ট আমরা এটিকে যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর যেহেতু আছে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ডিগ্রি নিয়ে আসতে হবে, যেহেতু এসি সার্কিট 113.62 কোণে হবে ল্যাগিং হবে -36.86 ডিগ্রি, এত অ্যাম্পিয়ার। এটি হলো সোর্স কারেন্ট অ্যান্সার। আর আমরা যদি আবার এই ভোল্টেজটা বের করতে যাই, সোর্সের যে ভোল্টেজ সেটা লোডের ভোল্টেজ এটা দেয়া আছে এখন, তাহলে আমাদের সোর্সের ভোল্টেজ তার মানে ভোল্টেজ যে ড্রপ হয়েছে, এই যে ভোল্টেজ লোডের ভোল্টেজ আছে তার সাথে ভোল্টেজটা ড্রপ যদি আমরা যোগ করি তাহলে আমরা সোর্সের ভোল্টেজ পাবো। তার মানে ভোল্টেজ ড্রপ হচ্ছে এই জেড ইন্টু যেই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট, এই ভোল্টেজ ড্রপটা যদি আমরা এখানে নিয়ে আসি, তার মানে এইখানে দেখেন যে এই অ্যাঙ্গেল দ্বারা গুণ করতে পারেন, আবার অ্যাঙ্গেলে না করলেও চলবে এই ক্ষেত্রে, যেহেতু এখানে সরাসরি আমরা ভোল্টেজের অ্যাঙ্গেলটি নিয়ে আসিনি। তার মানে কারেন্ট ইন্টু হলো এই যে রেজিস্ট্যান্স মানে ইম্পিডেন্স যেটা আছে, এটা ক্যালকুলেশন করলে আমরা কিন্তু পরবর্তীতে এই অ্যাঙ্গেল এমনিতে চলে আসবে, যেহেতু ইম্পিডেন্স এইখানে আছে, এই জন্য কারেন্টের অ্যাঙ্গেলের অতটা প্রয়োজন নেই, তবে নিয়েও আসতে পারেন। 33.54 অ্যাঙ্গেল অফ 0.2718 ভোল্ট। তো এই সবগুলো প্রশ্নের আমরা সমাধান দেখে নিলাম। যদি হয়তোবা সময় বেশি লাগবে, এই জন্য একটু শর্ট আকারে বোঝানোর চেষ্টা করেছি। যদি কারো আরও বোঝার দরকার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো আজকের মতো সবাই এখানে ভালো থাকেন, ABC জব কেয়ারের সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ।